জিম্বাবুয়ের বিপক্ষে কাল বাংলাদেশের মান বাঁচানোর লড়াই। দ্বিতীয় টেস্টেও 5 বোলার নীতিতে অটল সিমন্স খেলতে চান ইতিবাচক ক্রিকেট। বিজয়ের অন্তর্ভুক্তি নিয়ে দোটানা। বিসিবির এফডি ট্রান্সফারের নিয়মের ব্যত্যয় না ঘটলেও ছিল প্রক্রিয়াগত ভুল, মন্তব্য মাহবুব আনামের। 2 ব্যাংকে সিংহভাগ অর্থ রাখার বিষয়ে নিরুত্তর বোর্ড পরিচালক। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শুরুতেই জানাবো বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজের খবর। ওয়ান ডে ফরম্যাটে ভালো করার কারণে টেস্ট দলে সুযোগ দেয়া কখনোই আদর্শ উদাহরণ হতে পারে না, কিন্তু বাংলাদেশের ক্রিকেট সিস্টেমটাই এমন। ডিপিএল এর 50 ওভার ফরম্যাটে দুর্দান্ত পারফর্ম করে টেস্ট দলে বিজয়ের অন্তর্ভুক্তি নিয়ে এই মন্তব্য করেছেন টাইগার হেড কোচ ফিল সিমন্স। টেস্টের আগের দিন শেষ অনুশীলন সেশনে ব্যস্ত সময় পার করেন বাংলাদেশের ক্রিকেটাররা। নেটে ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন শান্ত ও মিরাজরা। নাহিদ রানা এবং জাকিরের পরিবর্তে স্কোয়াডে জায়গা পাওয়া 2 ক্রিকেটার বিজয় এবং তানভীরকেও দেখা গেছে আলাদা করে কাজ করতে। তবে সেকেন্ড টেস্টের একাদশে তাদের জায়গা হবে কিনা সেটা নিয়ে এখনও কোনো মন্তব্য করতে রাজি হয়নি টিম ম্যানেজমেন্ট। প্রি ম্যাচ সংবাদ সম্মেলনে অবশ্য বিজয়ের দলে আসার প্রক্রিয়া নিয়ে খুব একটা সন্তুষ্ট ছিলেন না ক্যারিবিয়ান বস। তবে সমর্থকদের কাছে তিনি ধৈর্য ধরার আহ্বান জানান। খুব দ্রুতই দল তার চেনা ছন্দে ফিরবে বলে আশাবাদ কোচের। একাদশ ক্লিয়ার না করলেও চট্টগ্রাম টেস্টে দল যে 5 বোলার নিয়ে মাঠে নামবে সেটা নিশ্চিত করেছেন সিমন্স। ইতিবাচক ক্রিকেট খেলার কোনো বিকল্প নেই বলেই বিশ্বাস তার। নাহিদ রানা পিএসএলে চলে যাওয়া নিয়েও কথা বলেছেন সিমন্স। গতি হারালেও দলের বোলিং শক্তিমত্তা কমেছে বলে মনে করেন না তিনি। সিলেট টেস্টে আমরা প্রচুর ভুল করেছি, ছেলেরা সেগুলো নিয়ে কাজ করেছে। আমি ইতিবাচক ক্রিকেটের পক্ষে। ব্যাটিং নিয়ে অবশ্যই কনসার্ন আছে, কিন্তু আমি 5 বোলার নীতি থেকে সরছি না। টেস্ট জিততে হলে 5 জন বোলার লাগবেই। মিরাজ আমাদের অলরাউন্ডার হিসেবে আছে, তার ব্যাটিং সার্ভিসটাও এখানে পাবো আমরা। বিজয়কে যেভাবে দলে নেওয়া হলো সেটা কখনোই আদর্শ উদাহরণ হতে পারে না, কিন্তু বাংলাদেশের সিস্টেমটাই এমন। এখানে লঙ্গার ভার্সন হয় সবার পরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এফডির টাকা অন্য ব্যাংকে সরানোর ক্ষেত্রে নিয়মের কোনো ব্যত্যয় না ঘটলেও প্রক্রিয়াগত ভুল ছিল বলে মনে করেন ফিন্যান্স কমিটির ভাইস চেয়ারম্যান মাহবুব আনাম। বেশিরভাগ সিদ্ধান্ত কমিটি পুনর্গঠনের আগে নেয়, এর কোনো কিছুই তার জানা ছিল না বলেও মন্তব্য করেছেন তিনি। তবে অভ্যন্তরীণ অডিট বিভাগের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষেই ফাইলে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন মাহবুব আনাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্থায়ী আমানতের খবর জানেন না এমন কেউ বাংলাদেশে আছেন বলে মনে হয় না। সাবেক প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের কল্যাণে 900 কোটি টাকার গল্প শোনেননি এরকম কেউই নেই। এবার সেই টাকা নিয়েই বিপাকে বোর্ড। বিসিবির দাবি 5 আগস্টের পর থেকে বোর্ডের আর্থিক বিষয়াদি নিজ হাতে তদারকি করছেন নতুন প্রেসিডেন্ট ফারুক আহমেদ। কোনো 9-6 যেন না হয় তাই নিজেই দেখাশোনা করছেন সমস্ত লেনদেন। সেই ধারাবাহিকতায় 250 কোটি টাকা কয়েকটি ব্যাংক থেকে ভিন্ন ভিন্ন ব্যাংকে সরিয়ে নেওয়া হয়। মূলত অতিরিক্ত ইন্টারেস্ট পাওয়ার কারণেই এই পরিবর্তন করা হয়েছে বলে বিবৃতি দিয়ে জানিয়েছে বোর্ড। তবে প্রশ্ন উঠছে সেখানেই, কারণ এই পুরো কার্যক্রমের ফাইলে ফিনান্স কমিটির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের স্বাক্ষর থাকলেও তারা এসব সিদ্ধান্তের বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না বলে দাবি মাহবুব আনামের। মূলত অভ্যন্তরীণ অডিটের পর তাদের হাতে ফাইল আসায় আগে পিছে কিছু আর চিন্তা করেননি তারা। বিসিবির সকল পেমেন্ট পদ্ধতি, চেক, ব্যাংক ডকুমেন্ট মিনিমাম 2টো গ্রুপ থেকে সই হয়। একটা ম্যানেজমেন্ট গ্রুপ এবং আরেকটা বিসিবি বোর্ড ডাইরেক্টরস গ্রুপ। সো অডিটের পরে ম্যানেজমেন্ট গ্রুপ যখন এটা সই করে তখন বিসিবির যারা ডিরেক্টর সই করার জন্য দায়িত্বপ্রাপ্ত হন তারা দেখেন যে এটা অডিটের থেকে পাস হয়েছে কিনা, তারপরেই তারা তাদের স্বাক্ষরটি করেন। এক ব্যাংক থেকে টাকা সরিয়ে অন্য ব্যাংকে টাকা রাখা আইনগতভাবে ভুল নয়, কিন্তু যে প্রক্রিয়ায় ঘটনাটি ঘটেছে প্রশ্ন উঠছে সেটা নিয়ে। তবে এ বিষয়ে কোনো দায় নিতে নারাজ ফিনান্স কমিটি, কারণ 25শে জানুয়ারি এই কমিটি গঠনের আগেই নাকি শেষ হয়েছিল সকল কার্যক্রম। জানুয়ারির 25 তারিখের বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে। তার আগে এটা যেই কমিটি ছিল না, অবশ্যই সেটা আমাদের মাননীয় প্রেসিডেন্টের কাছেই বর্তায় বাই কনস্টিটিউশন।
250 কোটির 118 কোটি টাকাই রাখা হয়েছে দুটো ব্যাংকে, আর বাকি টাকা ভাগ হয়েছে 12 ব্যাংকে। স্বাভাবিকভাবেই এই দুটো ব্যাংক নিয়ে প্রশ্ন উঠছে বিস্তর, কিন্তু মাহবুব আনামের দাবি ইন্টারেস্ট বেশি পাওয়ার কারণেই সেখানে গিয়েছে বিসিবি, যদিও নিরাপত্তার প্রশ্নে আবার নিরুত্তর বিসিবি পরিচালক। সেটা আমার নিজের কোম্পানির ডিসিশন, আমি নেই, এখানে ডিসিশনটা আমার নয়। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। বিসিবির এফডি অন্য ব্যাংকে সরানোর ইস্যুতে যুব ও ক্রীড়া উপদেষ্টাকে পাশে পাচ্ছেন সভাপতি ফারুক আহমেদ। আগের তুলনায় নতুন ব্যাংকে মুনাফা বেশি পাওয়ায় অর্থ ট্রান্সফারকে ইতিবাচকভাবে দেখছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এই ইস্যুতে ছড়ানো বিভ্রান্তির বিষয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে কথা বলেছে মন্ত্রণালয়। তবে এই অর্থ ট্রান্সফারের বিষয়ে কোনো ধরনের স্বেচ্ছাচারিতা বা গাফিলতি ছিল কিনা সেই বিষয়ে মন্ত্রণালয় খতিয়ে দেখছে বলেও জানান তিনি। কারো অনুমতি ছাড়া বিসিবির অ্যাকাউন্ট থেকে 120 কোটি টাকা সরিয়েছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। একটি সংবাদ মাধ্যমের অর্থ সত্য তথ্যের ভিত্তিতে বিভ্রান্তি ছড়ানো হয় সামাজিক মাধ্যমে। বোর্ড সভাপতিকে হেয় করতে টার্গেট করে অতিরঞ্জিত তথ্য ছড়ানো হয় সামাজিক মাধ্যমে, যাতে ভক্তদের মাঝে সমালোচনার ঝড় ওঠে তাকে নিয়ে। অনুসন্ধানে বেরিয়ে আসে আসল ঘটনা। মূলত পাপন নিয়ন্ত্রিত বোর্ডের পরিচালকরা ব্যক্তি স্বার্থে পছন্দের ব্যাংকে এফডি রেখেছিল, যেখানে বিসিবি স্বল্প মুনাফা পেলেও পরিচালকরা পেতেন মোটা অঙ্কের টাকা। তাছাড়া ব্যাংকগুলো ঝুঁকিপূর্ণ। ফারুক আহমেদ সেই অর্থ রেখেছেন তুলনামূলক ভালো ব্যাংকে, বেড়েছে মুনাফার পরিমাণও, যেটাকে ইতিবাচক হিসেবে দেখছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কথা বলেছি বিসিবির ডিরেক্টরদের সাথে এবং বিসিবির সভাপতির সাথেও। অনেকগুলো এফডি করা আছে 10 বছর, 15 বছর, 20 বছর আগে। বিসিবির এফডির ওইটার রেট ছিল হয়তো 7 to 8%, আমি যতটুকু জানি। এখন যেখানে করা হয়েছে সেখানে 11 to 12%। এবং যেই ব্যাংকগুলো থেকে অর্থটা আসলে অন্য ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে, ওই ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের মানে হলুদ সংকেতমূলক ব্যাংক ছিল, মানে যেগুলো ঝুঁকিপূর্ণ ব্যাংক। তো বিসিবি কিংবা যে কোনো প্রতিষ্ঠানের টাকা, ইভেন আপনার নিজের টাকা আপনি কোনো ঝুঁকিপূর্ণ ব্যাংকে তো রাখতে চাইবেন না। বিভ্রান্তিকর সংবাদে আরও প্রকাশ করা হয় পরিচালকদের অনুমতি ছাড়াই নাকি অর্থ অন্য ব্যাংকে নিয়েছেন ফারুক আহমেদ। বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে বোর্ড। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিনান্সিয়াল কমিটির অনুমোদনে অন্য ব্যাংকে নেওয়া হয় অর্থ, যার সিগনেটরি বোর্ড সভাপতি নিজেও নন। তবে এই অর্থ স্থানান্তরের বিষয়ে কোনো ধরনের স্বেচ্ছাচারিতা করা হয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখবে মন্ত্রণালয়। বিসিবির অভ্যন্তরীণ যেই আসলে প্রসেস বা যেই নিয়ম, সেটা কোনোভাবে ভঙ্গ করা হয়েছে কিনা সেটা আমরা দেখব। বিসিবিতে একজন ফাইন্যান্স ডিরেক্টর আছেন, এই ক্ষেত্রে ফাইন্যান্স ডিরেক্টরের মতামত নেওয়া হয়েছে কিনা বা তার অ্যাপ্রুভাল ছিল কিনা, সেখানে কোনো প্রকার স্বেচ্ছাচারিতা হয়েছে কিনা সেটা আমরা দেখব। তবে অর্থটা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার করা কিংবা ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে ট্রান্সফার করা, আমি বলবো যে এটা ভালো উদ্যোগ। সরকারি অন্য প্রতিষ্ঠানগুলোকেও ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে অর্থ সরিয়ে ভালো ব্যাংকে রাখার পরামর্শ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। পিএসএল খেলতে পাকিস্তানে পৌঁছেছেন নাহিদ রানা। প্রথমবারের মতো বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে রোমাঞ্চিত তিনি। পিএসএলে যাওয়ার আগে এই পিএসএল এর মঞ্চে টাইগার পেসারকে দেখতে মুখিয়েছিল পাকিস্তানিরা। তবে প্রশংসা বাণী শুনে মনোযোগে ব্যাঘাত ঘটাতে চান না নাহিদ, শিখতে চান পাকিস্তানি পেসারদের কাছ থেকে। ক্রিকেট ক্যারিয়ারে পাকিস্তানের স্মৃতি নাহিদ রানার জন্য স্পেশাল। এর আগেও দেশটিতে খেলতে গেছেন, তবে সেবার আর এবারের বিষয় আলাদা। আগেরবার জাতীয় দলের হয়ে ইয়াং ট্যালেন্ট তকমা নিয়ে গিয়ে টেস্ট সিরিজে কাঁপিয়ে দিয়েছিলেন পাকিস্তানিদের, আর এবার পিএসএল খেলতে গেলেন তারকা তকমা নিয়ে, টাইগার স্পিডস্টার, দ্য 150 কিলোমিটার ম্যান। পিএসএল এর শুরু থেকেই নাহিদ রানাকে নিয়ে চলছে আলোচনা, তবে সেসব নিয়ে ভেবে অতি পুলকিত হতে চান না তিনি, চান না বাড়তি চাপ নিতে। ভালো লাগতেছে প্রথমবার যেহেতু বিদেশে কোনো একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছি, অবশ্যই এটা নতুন এক্সপিরিয়েন্স। লক্ষ্য কখন আগে থেকে টার্গেট করি না, জাস্ট চেষ্টা করি ম্যাচ বাই ম্যাচ ভালো কিছু করার চেষ্টা করি। প্রশংসাগুলো আমি যতবারই কম দেখি, কারণ প্রশংসা হচ্ছে মানুষের ভিতরে স্যাটিসফাই নিয়ে চলে আসে, সব জিনিস যত পারি কম দেওয়ার চেষ্টা করি। দেশবাসীর কাছে একটাই চাইবো, যাতে তারা আমার জন্য দোয়া করে, যাতে আমি সুস্থ থাকি। পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমিতে খেলবেন নাহিদ, যে দলের ক্যাপ্টেন বাবর আজম। রান খরা নিয়ে বেশ চাপে আছেন পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক। পিএসএল এ তার দল জালমিও 5 ম্যাচে মাত্র 2 জয় নিয়ে রেসে খানিকটা পিছিয়ে। ক্যাপ্টেনের মুখে হাসি ফেরাতে চাইবেন নাহিদ। পেস বোলিং এর সমৃদ্ধ ইতিহাস রয়েছে যে দেশে, সেই
সেখানের অভিজ্ঞতা নিজের বোলিংয়েও কাজে লাগাতে চাইবেন। আমি চেষ্টা করবো যে পাকিস্তানে অনেক লিজেন্ডারি বলার আছে, লিজেন্ডারি বলারদের কাছ থেকে নতুন কিছু শেখার এবং নতুন কিছু শেখার। পছন্দ তো সবারই, তবে বাবর আজম ব্যাটসম্যান হিসেবে ভালো। তবে পেশোয়ার জালমিতে রয়েছেন আরেক স্পিডি পেসার আলজারি জোসেফ। ক্যারিবীয় ফাস্ট বোলার 5 ম্যাচে নিয়েছেন 7 উইকেট। অনেকেরই ধারণা একাদশে জায়গা পেতে জোসেফের সঙ্গে কম্পিট করতে হবে নাহিদকে। যদিও 9-এর ওপর ইকোনমি যে বোলারের, তাকে নিয়ে খুব একটা চিন্তিত নন টাইগার এক্সপ্রেস। নিজে কারোর সাথে কম্পারিজন করি না, নিজের সাথে নিজের করার চেষ্টা করছি। লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ হোসেনের ঘূর্ণি জাদুতে মুগ্ধ পিএসএল। এবার পেশোয়ার জালমিতে গতির ঝড় তোলার অপেক্ষায় আরেক বাংলাদেশি নাহিদ রানা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। গায়ানায় অনুষ্ঠেয় গ্লোবাল টি-20 লিগের শিরোপা ধরে রাখতে দল গোছানো শুরু করেছে বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজির রংপুর রাইডার্স। তবে প্রায় একই সময়ে বাংলাদেশ পাকিস্তান সিরিজ থাকায় দেশি ক্রিকেটারের চেয়ে বিদেশি ক্রিকেটারের দিকেই বেশি ঝুঁকছে রাইডার্স শিবির। দেখা যেতে পারে নাইম শেখ, বিজয়, মিরাজ আর রিয়াদকে। তবে ব্যক্তিগত ব্যস্ততায় কোচ হিসেবে থাকছেন না মিকি আর্থার। জিএসএলকে সামনে রেখে জুনের শেষ সপ্তাহে ক্যাম্প শুরু করবে রংপুর। মাহবুব রিমনের রিপোর্টে বিস্তারিত। দেশের জন্য যে অভিজ্ঞতা ছিল একেবারেই প্রথম। বাংলাদেশি কোনো দল জিতেছে বৈশ্বিক কোনো টুর্নামেন্টের শিরোপা। গেল গ্লোবাল সুপার লিগ জিতে যে বিরল অর্জন রংপুর রাইডার্সের। 10 থেকে 18 জুলাই গায়ানায় বসবে জিএসএল এর এবারের আসর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয় বিপিএল এর চ্যাম্পিয়ন বরিশালকে টপকে বাংলাদেশের একমাত্র দল হিসেবে যেখানে অংশ নেবে রংপুর। হাতে বাকি মাস আড়াই, তাই তো পরিকল্পনায় তোড়জোড় রাইডার্স কর্তৃপক্ষের। তবে সেখানে বাদ সেধেছে বাংলাদেশ পাকিস্তান হোম সিরিজ। আনুষ্ঠানিকভাবে শিডিউল ঘোষণা না করা হলেও জানা গেছে 20, 22 আর 24 জুলাই হবে ম্যাচ 3টি। তাই তো ডিপিএল এ পারফর্ম করা নাইম শেখ, এনামুল হক বিজয়, মিরাজ কিংবা অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদকে দলে ফেরাতে চায় রংপুর। বিদেশি কোটায় মোহাম্মদ নাবি, কাইল মায়ার্স, আজমতুল্লাহ ওমরজাই, হারমিত, আকিব জাবেদ, খাজা নাফেকেও দলে টানছে তারা। বাংলাদেশি প্লেয়ারদের ওখানে তো একটু কনফিউশন আছে, বিকজ বাংলাদেশের তো তখন ওই সময়টাতেই ট্যুর আছে। আমি যতদূর জানি যে পাকিস্তান আসবে। সো ন্যাশনাল টিমের বাইরে যারা যারা আছে তাদেরকে রেখে কীভাবে করে একটা স্ট্রং স্কোয়াড বানানো যায় সেটা আমরা চেষ্টা করব। অথবা ন্যাশনাল টিমেও যারা আছে একটা দুইটা প্লেয়ারকে যদি বোর্ড বা ক্রিকেট বোর্ড যদি আমাদেরকে এনওসি দেয়, কারণ এন্ড অফ দ্য ডে এটা তো রংপুর রাইডার্সের টুর্নামেন্ট না, এটা বাংলাদেশের টুর্নামেন্ট। সো যদি আমরা এনওসি পাই তাহলে আমরা অবশ্যই সবাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। গেলবার রংপুরের জার্সিতে জিএসএল খেললেও জানা গেছে এবার রিশাদকে চায় বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হ্যারিকেন্স। রাইডার্সের সঙ্গে চুক্তি থাকলেও এই সিদ্ধান্ত রিশাদের উপরই ছেড়ে দিয়েছে রংপুর। আমরা রিশাদকে একটা জিনিস অফার করতে পারবো, এন্ড হোবার্ট হ্যারিকেন্স যদি ওকে অফার করে থাকে, ইফ হি হ্যাজ এ বেটার অফার দেন হি ইজ মোস্ট ওয়েলকাম টু গো। এন্ড অফ দ্য ডে এটা ওর ডিসিশন, আমরা কাউকে কোনো জোর জবরদস্তি করতে চাই না। যারা রংপুর রাইডার্সের জন্য খেলতে চায় তারাই খেলবেন। রিশাদের সাথে আমার কথা হয়েছে, এমন না যে ও আমাকে বলেছে যে ও হোবার্ট হ্যারিকেন্সে চলে যাচ্ছে, বাট ইটস হিজ ডিসিশন টু মেক এবং আমরা এটা নিয়ে ফ্লেক্সিবল। তবে ব্যক্তিগত ব্যস্ততায় হেড কোচ মিকি আর্থারকে না পাওয়ায় নতুন কোচ খুঁজছে রংপুর। কথা হচ্ছে একাধিক বিদেশি হাই প্রোফাইলের সঙ্গেও। মিকি আর্থার ওই সময় ইংল্যান্ডের সিজন থাকে, সো ওই জন্য উনি অ্যাভেলেবেল না। কিন্তু আমরা ফরেন কোচ চেষ্টা করবো, আশরাফুল ভাই তো আছেই সাথে। এন্ড অফ দ্য ডে মাথাটা মিকি থাকবে, মিকি যার সাথে কমফোর্টেবল, বিকজ মিকি আমাদের বলেছে ও ইংল্যান্ডে থাকলে ও প্রত্যেকদিন খেলা দেখবে, আমাদের অ্যানালাইসিসগুলো করবে। টুর্নামেন্টের জন্য জুলাইয়ের শুরুতে দেশ ছাড়বে রংপুর রাইডার্স। তবে তার আগে ঢাকায় তারা করবে সপ্তাহখানেকের ক্যাম্প। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় আবারও শাস্তি পেলেন তাওহিদ হৃদয়। 1 ডিমেরিট পয়েন্ট ও 10,000 টাকা জরিমানা করা হয়েছে মোহামেডান অধিনায়ককে, যার কারণে তিনি খেলতে পারবেন না আবাহনীর বিপক্ষে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণী ম্যাচ। মিরপুরে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে ওয়াসি সিদ্দিকির বলে ক্যাচ দিয়ে আউট হন হৃদয়। আম্পায়ার আউট দিলেও বেশ কিছুটা সময় ক্রিজে দাঁড়িয়ে থাকেন এই ব্যাটার। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ম্যাচ শেষে তাকে শাস্তি হিসেবে 10,000 টাকা জরিমানা এবং 1 ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। শুনানিতে উপস্থিত হলে শাস্তি কমার সুযোগ ছিল মোহামেডান অধিনায়কের, কিন্তু সেই সুযোগ তিনি নেননি। মোট 8 ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ায় মোট 4 ম্যাচ নিষিদ্ধ হলেন হৃদয়। এর ফলে আগামী মঙ্গলবার ডিপিএল শিরোপা নির্ধারণী ম্যাচে হৃদয়কে ছাড়াই মাঠে নামার শঙ্কায় মোহামেডান। তবে এই নিষেধাজ্ঞা এবারের লিগেই কার্যকর হবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। শুক্রবার বিসিবি জানায় হৃদয়ের আগের নিষেধাজ্ঞার বাকি অংশ কার্যকর হবে 1 বছর পর। একই ডিমেরিট পয়েন্টের ধারার নিষেধাজ্ঞা এখন এই লিগে কার্যকর করার সুযোগ আছে কিনা এই জটিল সিদ্ধান্ত নিতে আজ অনলাইন বৈঠকে বসবেন কর্তারা।
বোর্ড পরিচালকদের অপেশাদারিত্বের কারণেই জল ঘোলা হয়েছে তাওহিদ হৃদয় ইস্যুতে। টেকনিক্যাল কমিটির উপর হস্তক্ষেপ না করে নিজেদের সিদ্ধান্তে অটল থাকলে এমন সমস্যার সৃষ্টি হতো না বলে মনে করেন সাবেক বিসিবি পরিচালক রফিকুল ইসলাম বাবু। ডিপিএলে আম্পায়াররা আগের চেয়ে বেশি স্বাধীন বলেও মন্তব্য করেছেন তিনি। বিসিবিকে কার্যকর করতে দ্রুততম সময়ে নির্বাচনের বিকল্প দেখেন না এই ক্রিকেট সংগঠক। মাঠের খেলায় সন্তোষজনক পারফরমেন্স হোক বা না হোক, মাঠের বাইরের নাটকীয়তায় কখনোই পিছিয়ে থাকে না বিসিবি। এই যেমন তাওহিদ হৃদয়ের ইস্যুতে ক্রিকেট বোর্ডের ক্রমাগত পাল্টাতে থাকা অবস্থান হাস্যরসের জন্ম দেয় ক্রিকেট পাড়ায়। আইসিসি এলিট প্যানেল ও দেশসেরা আম্পায়ার সৈকতের সঙ্গে হৃদয়ের বিতর্কে জড়ানোটা ক্ষুণ্ণ করেছে ঘরোয়া ক্রিকেটের ভাবমূর্তি। অতীত বদলে যখন সংস্কারের কথা বলা হচ্ছে, তখন তরুণদের এমন আচরণে ক্ষুব্ধ ক্রিকেট সংশ্লিষ্টরা। একটা ম্যাচ জিততে হবে, 10 ওভারে খেলা শেষ করতে হবে, 20 ওভারে খেলা শেষ করতে হবে। ম্যাচ রেফারি কিন্তু তখন কোনো রিপোর্টও দেওয়ার সাহস পায়নি। তো সুতরাং ক্রিকেটটাকে যদি বাঁচাতে হয়, খেলা দেশকে যদি আমরা ভালোবাসি, ক্রিকেটকে ভালোবাসি, তাহলে আমাদের এই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তবে এই বিতর্ক এত বড় আকার ধারণ করার পেছনে ক্রিকেট কর্তারা দায় দিচ্ছেন বর্তমান নীতি নির্ধারকদের। টেকনিক্যাল কমিটির ওপর বোর্ড পরিচালকরাই হস্তক্ষেপ করছে বলে মনে করেন এই সাবেক পরিচালক। বর্তমান কমিটিতে থাকা অনেকেরই ক্রিকেট বোর্ড চালানোর যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। যারা বোর্ড পরিচালনা আর কোচ হওয়া কিন্তু এক কথা নয়। বোর্ড পরিচালনা করতে হলে অনেক পেশাদারিত্বের পরিচয় দিতে হয় এবং অনেক অভিজ্ঞতা লাগে। এই জিনিসগুলি ওনাদের ভিতরে ছিল না। সুতরাং এখানে যে সিদ্ধান্তগুলি নিচ্ছে সেটা কিন্তু একটু অপেশাদারিত্ব হয়ে যাচ্ছে। টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত নেওয়া, শাস্তি দেওয়া বা কমানো, এবং এটা তাদের ভিতরে সীমাবদ্ধ থাকলে আর কোনো জটিলতা হতো না। এটার উপর যখন হস্তক্ষেপ করা হয়েছে, আমাদের বোর্ড কর্মকর্তারা যখন হস্তক্ষেপ করেছে, তখনই কিন্তু জটিলতার সৃষ্টি হয়েছে। কেবল হৃদয় ইস্যু নয়, দায়িত্ব গ্রহণের পর থেকে নানান ইস্যুতে নতুন বোর্ডের দুর্বলতা দেখা গেছে একাধিকবার। ক্রিকেট সংশ্লিষ্টদের মতে নির্বাচিত আর পূর্ণ সদস্য ছাড়া এত বড় প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা সম্ভব নয়। একটা পরিচালক একটি কমিটি চালাতে হিমশিম খায়। সেক্ষেত্রে একজন 3-4টা কমিটি নিয়েছে। নির্বাচিত বডি আসলে, গণতান্ত্রিক প্রক্রিয়া একটি বডি আসলে, তখন অটোমেটিক বোর্ড অনেক ভালো চলবে। সব ঠিকঠাক থাকলে আগামী অক্টোবরের মধ্যেই অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। এর মধ্যে ভোটের মাঠের হিসেব নিকেশও শুরু হয়ে গেছে ক্রিকেট কর্তাদের মাঝে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়ে। দেশের ফুটবলের খবর। প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা মোহামেডানের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলো আবাহনী। কুমিল্লায় গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে ঢাকা ডার্বি। ড্র হয়েছে বসুন্ধরা কিংস এবং রহমতগঞ্জের ম্যাচও। অন্য খেলায় চট্টগ্রাম আবাহনীকে 2-0 গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ঢাকা ডার্বি মানেই বাড়তি উত্তাপ। আবাহনী মোহামেডান ম্যাচে উত্তেজনা সৃষ্টি হবে না তা কি হয়? প্রিমিয়ার লিগে চির দুই প্রতিদ্বন্দ্বীর দ্বিতীয় লেগেও দেখা গেল একই চিত্র। ম্যাচ চলাকালীন মাঠে বোতল ছোড়েন সমর্থকরা। এতে খেলা বন্ধ থাকে বেশ কিছুটা সময়। প্রথমার্ধে মোহামেডানের মোহাম্মদ আলমের লাল কার্ড কেন্দ্র করে এমন অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়। এর আগে ঢাকা ডার্বির শুরু থেকে সমানভাবে পাল্লা দিয়ে ম্যাচের আধিপত্য দেখানোর চেষ্টা চালায় দুদল। 8 মিনিটে গোলের সুযোগ আসে আবাহনীর সামনে, তবে সুমন রেজার হেড পোস্টের পাশ দিয়ে চলে যাওয়ায় বিপদমুক্ত থাকে মোহামেডান। সুযোগ তৈরি করে সাদা কালো বাহিনীও। 40 মিনিটে গোলের কাছে গিয়েও হতাশা বাড়ান মোহামেডানের ফরোয়ার্ড আরিফ হাসান। এরপরই সরাসরি লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন মোহাম্মদ আলম। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় আবাহনী। 65 মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগও পেয়ে যায় তারা, তবে সুযোগ হাতছাড়া হয় আকাশী নীলদের। ফাঁকা পোস্ট পেয়েও ক্রসবারের উপর দিয়ে বল পাঠান মোহাম্মদ ইব্রাহিম। পাল্টা আক্রমণে গোলের কাছে গিয়েও হতাশ হতে হয়েছে মোহামেডানকে। সুলেমান দিয়াবাতের বাড়ানো বল থেকে মোজাফফরব শট নিলে পোস্ট ঘেঁষে চলে যায়। শেষ পর্যন্ত আর কোনো দল গোলের দেখা নাও পায় গোলশূন্য ড্রতেই শেষ হয় উত্তেজনাপূর্ণ ঢাকা ডার্বি। এদিকে টানা 4 ম্যাচ জয়হীন থাকা ব্রাদার্স ইউনিয়ন অবশেষে জয়ের দেখা পেয়েছে কুমিল্লায়। চট্টগ্রাম আবাহনীকে 2-0 গোলে হারিয়েছে গোপীবাগের দল। ম্যাচের শুরুতেই জাকারিয়া ডারবোয়ের গোলে এগিয়ে যায় ব্রাদার্স। ম্যাচের 76 মিনিটে উদর গোলে লিড দ্বিগুণ করে ওমর সিসের দল। এ গোলেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ব্রাদার্স। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। আবারও দেশের খেলাধুলার খবর। সাভার গলফ ক্লাবে শেষ হয়েছে বাংলাদেশ অ্যামেচার ওপেন গলফ টুর্নামেন্ট 2025। পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অ্যামেচার গলফার সৈনিক শাহাবুদ্দিন।
শনিবার সাভার গলফ ক্লাবের অডিটোরিয়ামে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্টে পুরুষ দলগত ইভেন্টে মালয়েশিয়ার হারেজ হেজরি এবং ফারিজ আজিনহানরা শিরোপা জিতেছেন, আর মহিলা দলগত ইভেন্টে পাকিস্তানের পারখা ইজাজ এবং আনিয়া ফারুক সাঈদ শিরোপা অর্জন করেন। মহিলা এককে চ্যাম্পিয়ন আনিয়া ফারুক। টুর্নামেন্টে ইরান, নেপাল, পাকিস্তান, ভুটান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক বাংলাদেশ সহ মোট 7 দেশের 20 জন বিদেশি গলফার সহ মোট 102 জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। I congratulate all of you for taking part in this wonderful tournament, and I also congratulate all the winners. So, lot of opportunities, and of course, in every division we have 9 whole golf courses where the officers and the general people, they enjoy golf very much. So we continue to sponsor, we continue to encourage people to come, both ladies and gentlemen to come and play golf. I am also the president of Bangladesh Golf Federation, so it is also my responsibility to encourage people to continue to play golf. খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জিম্বাবুয়ের বিপক্ষে কাল বাংলাদেশের মান বাঁচানোর লড়াই। দ্বিতীয় টেস্টেও 5 বোলার নীতিতে অটল সিমন্স খেলতে চান ইতিবাচক ক্রিকেট। বিজয়ের অন্তর্ভুক্তি নিয়ে দোটানা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়ের।